ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। আব্বা আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাসা থেকে বের হয়ে যা, আজ থেকে আমাদের একটাই ছেলে। আমি কান্না করতে করতে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি তো বিশ্বাস করবে, তোর বাবা তোকে কি বললো শুনতে পাসনি? আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি আমাকে ভুল বুঝবে না। ভাই আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে কান্না করতে করতে বললাম, আব্বা আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি তোমাদের ছাড়া বাঁচবো না। আব্বা আমাকে লাথি মেরে ফেলে দিয়ে বললো, তুই যদি বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। এতক্ষণ থেকে যে কথাগুলো শুনতেছিলাম সে কথার যে কষ্ট পাইনি এই একটা কথায় যে তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছি। আমি তোমাদের কাছে এতটাই ঘৃণার পাত্র হয়েছি যার জন্য আমি বাসায় থাকলে তোমাদের মরা মুখ দেখতে হবে। হ্যাঁ আমি চলে যাচ্ছি, তবে আফসোস তোমরা যেদিন তোমাদের ভুল বুঝতে পারবে সেদিন খুব কান্না করবে। এর থেকে বড় আফসোস সেদিন তোমরা আমাকে খুঁজে পাবে না। ভালো থেকো সবাই বলে আমি বাসা থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম, আম্মুকে দেখে রেখো আর এই অধমকে ক্ষমা করে দিও। ভাবি আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। আমি আবার বলতে শুরু করলাম, এই যে মিস রিপা খান, আপনি খুব ভালোই অভিনয় করতে পারেন, যদি অভিনেত্রী হিসেবে যোগদান করেন তাহলে সেরা অ্যাওয়ার্ডটা পেতে পারেন। ভালো থেকো আর পারলেই দর্শকের ক্ষমা করো। এই বলেই অট্টাসি দিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসার বাইরে এসে ভাবতে লাগলাম, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো। না, এসব ভাবলে হবে না, আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। চলে যাবে স্বার্থপর শহরের স্বার্থপর মানুষদের কাছ থেকে, যেখানে থাকবে না কোনো স্বার্থরতা আর না থাকবে অবিশ্বাসীদের অস্তিত্ব। হায় রে মা বাবা, এখানে নিজের ছেলেকে বিশ্বাস না করে একটা মেয়ের কথা বিশ্বাস করে নিজের ছেলেকে দৌড়ে ঠেলে দিলে। তবে এখানে তাদের কোনো দোষ ছিল না, যে কেউ আমাকে এই অবস্থায় দেখলে দর্শকের উপাধি দিয়ে পিছপা হবে না। হয়তো আমার মা বাবার চোখে আমার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্বাসটা ছিল না। যাই হোক, ভাবলাম আজকে রাত্রে রাফির বাসায় থাকবো, কালকে সকাল কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যাব এই শহর ছেলে, চলে যাব অজানা পথে। ভাবতে চোখের কোণে বিন্দু বিন্দু জল বাসা বাঁধতে শুরু করলো। হাত দিয়ে চোখের পানি মুছলাম। রাফির বাড়িতে বসে কলিং বেল বাজাতে আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি জিজ্ঞাসা করলো, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা তোমার কি হয়েছে, কণ্ঠটা এমন লাগছে কেন? কিছু হয়নি আন্টি, আমি ঠিক আছি। রাফি বাসায় আছে? হ্যাঁ বাবা, আসো রুমে যাও। আমি রাফির রুমে এসে দেখি রাফি শুয়ে থেকে ফোন টিপতেছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি রে শাহিদ, তুই এত রাতে? আমি কিছু না বলে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। রাফি আমাকে কাঁদতে দেখে অবাকে জিজ্ঞেস করলো, কি রে শাহিদ, কি হয়েছে বল আমাকে, তোর কি হয়েছে? আমি রাফিকে সব বললাম। রাফি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখ দোস্ত, যা হয়েছে তা বলে গিয়ে নতুনভাবে শুরু কর, একদিন তারা তাদের ভুল ঠিকই বুঝতে পারবে। আমি চুপ হয়ে আছি। তখন রাফি বলল, শাহিদ রাতে কিছু খেয়েছিলে কি? না রে দোস্ত, ভালো লাগতেছে না, খাবো কি। রাফি আর কিছু না বলে বাইরে চলে গেল। আর আমি খাটে বসে থেকে ভাবতেছি কি হয়ে গেল আমার জীবনে। শুধুমাত্র একটা সন্ধ্যার মধ্যে সবকিছু পাল্টে গেল। রাফি রুমে এসে বলল, শাহিদ প্লেটে খাবার আছে, ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। না রে, খাবো না। দেখ দোষ, না খেলে শরীর খারাপ হয়ে যাবে। তারপর রাফির জোড়াছড়িতে কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে পড়লাম। রাফি প্লেট রেখে এসে আমার পাশে বসলো। এখন কি করতে চাচ্ছিস তুই? এই শহর ছেড়েই চলে যাব। আর হ্যাঁ, কাল সকালে আমার সাথে একটু কলেজে যাবে? ঠিক আছে, ঘুমা। রাফি আমার পাশে শুয়ে পড়লো। আমি চোখ বন্ধ করে ভাবতেছি সামিয়ার কথা। সে কি আমাকে বিশ্বাস করবে নাকি দৌড়ে ঠেলে দেবে? ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। যাই হোক, আজকের রাতটা কোনো মতো পার করলাম। সকালে নাস্তা করে আন্টি থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আন্টিকে চলে আসার কথা বলিনি, বললে হয়তো আসতে দিত না। কলেজে এসে প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিলাম। টিসি নেওয়ার সময় প্রিন্সিপাল অনেক কথা শোনালো, সেগুলো মুখ বুজে সহ্য করে নিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এসে দেখি সামিয়া শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে। আমি সামিয়ার সামনে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখের কোণে পানি টলমল করতেছে। আমার কিছু বলতে না দিয়ে বলতে লাগলো, কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ,
কেন আমায় ঠকালে? তোমার যখন এতই দেহের প্রয়োজন ছিল তাহলে আমায় বলতে, আমি নিজেকে সঁপে দিতাম তোমার কাছে। সামি, আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ, তোমাকে ঘৃণা হচ্ছে আমার, শুধুই ঘৃণা। তোমাকে ভালোবেসেছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। তোমাকে আমার জাস্ট সহ্য হয় না। চলে যাও আমার সামনে থেকে। এই কথা বলে কান্না করতে করতে চলে যেতে চাইলে আমি এর হাত ধরে থামিয়ে বললাম, সামি বিশ্বাস আমাকে আর বলতে না দিই। তো সাহস কি করে হয় আমার হাত ধরার? আর কি বলি? বিশ্বাস? কাকে বিশ্বাস করব? তোকে? একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আমার কাছে এসে বলবি আমি কিছুই করিনি, আর আমি তাই বিশ্বাস করব? তোর মতো চরিত্রহীনকে না আমি ঘৃণা করি, ঘৃণা। আর কখনো তোর এই পাপি মুখ নিয়ে আমার সামনে আসবি না। সামির মুখে চরিত্রহীন কথাটা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। আমি কাকে এতদিন থেকে ভালোবেসে এসেছি, যে আমার একটা কথা না একটা মিথ্যা অপবাদই দিল। সামিয়ার সব কথাগুলো শুনে যতটা কষ্ট পেয়েছি, তার চেয়ে চরিত্রহীন উপাধি পেয়ে বেশি কষ্ট পেয়েছি। আর সামিয়াকে বললাম, সামিয়া, তুমি ওর কথা না শুনে আমাকে এত বড় অপরাধ দিলে। তবে একটা কথা মনে রেখো, যেদিন সত্যটা জানতে পারবে সেদিন আমার জন্য খুব কান্না করবে, কিন্তু আফসোস আমাকে আর পাবে না। আর কোনো দিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলে এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। এই বলে সেখান থেকে চলে আসলাম। এখন আমার উদ্দেশ্য হলো এই শহর ছেড়ে চলে যাওয়া, যাতে করে আর কারো মায়ে না পড়ি, আর নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সকালে আমি রাফিকে বলেছিলাম যে আমার জন্য ঢাকা যাওয়ার একটা টিকিট কাটতে। বাসে উঠে সিটে বসে পড়লাম। একটু পরে বাস ছেড়ে দিল। বাস চলার দূরত্ব যতই বাড়ছে ততই আমার মনের ভিতরে অশান্তি ততই বাড়ছে। নিজের শহর ছেড়ে চলে যাওয়ার মনই চাইছে না, কিন্তু বাধ্য। এই ছিল স্বামী আর ভালোবাসা, এই ছিল আমার জন্য স্বামীর মনে বিশ্বাস। তবে অবিশ্বাস করারই কথা। নিজেকে নিজের পরিবারের লোক, নিজের মা বাবাই অবিশ্বাস করলো, আর এখানে 2 মিনিটের ভালোবাসার সম্পর্ক। ভাবতেছি ঢাকায় গিয়ে আমি কী করব, কী খাবো। আমার কাছে ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল যা ছিল সব বাসায় রেখে এসেছি, শুধু সিম কার্ডটাই পকেটে আছে। আসার সময় রাফি আমাকে জোর করে 10,000 টাকা দিয়েছে, এটা আমার শেষ সম্বল। এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বাসের হেল্পারটাকে ঘুম ভাঙলো। মামা, ঢাকা পৌঁছে গেছি, নামেন। আচ্ছা মামা। বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় থাকবো, বাসা কোথায় পাবো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলাম। সামনে তাকে দেখি একটা চায়ের দোকান। এই দোকানে গিয়ে একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেলাম। বিল দিয়ে দোকানদারকে বললাম, মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে? নতুন নাকি মামা? হ্যাঁ। মামা, ঢাকা শহরে তো বাসা পাওয়া মুশকিল, সামনের দিকে খোঁজ করেন দেখি। আচ্ছা। রাস্তা দিয়ে হাঁটতেছি আর মনে মনে ভাবতেছি, এই ব্যস্ত শহরে বাসা ভাড়া পাওয়াটা কি সহজ ব্যাপার? না না, এই শহর ব্যস্ত না, এই শহরে মানুষগুলো ব্যস্ত। হঠাৎ করে চোখ পড়লো একটা বয়স্ক লোক, বয়স মিনিমাম 50 বছর। ফোনে কথা বলতে বলতে রাস্তার বেশ মাঝামাঝিতে চলে গেছে। বিপরীত দিকে থেকে একটা ট্রাক হর্ন দিতে দিতে সজোরে আসতেছে, সেদিকে কোনো খেয়াল নেই। আমি আর কোনো কিছু না ভেবেই দৌড়ে যাই, লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এরপর আর আমার কিছুই মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমার চোখ খুলতে দেখে পাশে বসে থাকা নার্স বলল, অবশেষে 13 দিন পরে তাহলে আপনার জ্ঞান ফিরল। কি? 13 দিন পর আমার জ্ঞান ফিরল? কি হয়েছিল আমার, আর এখানে এবার কি করে আসলাম? প্লিজ আপনি শান্ত হন, আপনার বেশি কথা বলা বারণ আছে। আমি আসতেছি। নার্স বাইরে চলে গেল আর আমি ভাবতে লাগলাম, কি আমাকে এখানে নিয়ে আসলো? আমি তো ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম, তিনি কি এখনো বেঁচে আছেন? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কে যেন বলল, তাহলে আপনার জ্ঞান ফিরেছে। কথাটা শুনে দরজার দিকে তাকে অবাক। লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ লোকটা হলো সেই লোক যাকে আমি ধাক্কা দিয়ে দড়ি সরিয়ে দিয়েছিলাম। লোকটি বলল, বাবা, তাহলে তোমার জ্ঞান ফিরিয়ে এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কি হয়েছিল আমার? তুমি যখন আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলে, ঠিক তখনই তুমি ট্রাকটির সাথে ধাক্কা খাও আর পড়ে গিয়ে তোমার মাথায় প্রচণ্ড আঘাত পায়, অনেক ব্লাড বের হয়। সেখান থেকে দ্রুত তোমাকে হাসপাতালে এনে ভর্তি করায়। আজ 13 দিন পর তোমার জ্ঞান ফিরল। আমি চুপ করেই শুনছি। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন, সমস্যা নেই, 2 দিন পরে রোগীকে বাসায় নিয়ে যেতে পারবে। বাসায় গিয়ে কিছুদিন রেস্ট নিতে হবে আর মাঝে মাঝে চেক আপ করতে হবে। এটা বলে ডাক্তার রুম থেকে বের হয়ে গেলেন। আঙ্কেল আমার কাছে এসে বলল, তোমার নাম কি? শাহিদ হাসান শাহি। বাবা, তোমার বাসা কোথায় আর তোমার বাবা মা কোথায়? আসলে আমি শহরে নতুন আর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে।
বাসা থেকে বের করে দিয়েছে মানে? হ্যাঁ, এরপর সব কিছুই তাকে খুলে বললাম। তাহলে চলুন আপনাদেরকেও শুনিয়ে নিয়ে আসি। শাহিদ বাবা, ও আর কত ঘুমাবি? কলেজ যাবি না? আজকে তো তোর কলেজের প্রথম দিন। আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এবার পরিচয় দিয়ে নিই, আমি হলাম শাহিদ হাসান শাহী, এবার অনার্স ফার্স্ট ইয়ারে। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, নাম হচ্ছে নাইম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের একজন। বাবার ভাইয়া মিলে আমাদের বিজনেসটা দেখাশোনা করে। আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো, তিনি হলেন আমার কলেজের টুকরা আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। খাবার টেবিলে বসতে আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু ভাইয়ার আব্বুকে তো দেখতেছে না? তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, তাই সকালে গেছে। ও, নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম। হ্যালো, কোথায় আছিস? বাসা থেকে বের হয়েছি, তুই কোথায়? আমি রাস্তায় আছি। আচ্ছা ওয়েট কর। তাড়াতাড়ি আসিস। এরপর শিফাতকে ফোন দিয়ে আসতে বললাম। শিফাত, রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বলে ভুল হবে, আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে, যেটার মধ্যে গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্র হওয়ার পর একটা রিক্সা ডাকলাম। রিক্সায় তিনজন ধরবে না, এর জন্য শিফাত আমাকে কোলে নিল। তাদের তুলনায় আমার ওজন কম হয়, আমি আর না করি না। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, রিক্সা করে আসলে আধ ঘন্টা সময়েরও মধ্যে আসা যায়। কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো, আমি নামিয়ে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ। যাকে আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, কলেজ দেখতে নয়। তিনজন মিলে ক্লাসে গেলাম, গিয়ে সামনে একটা বেঞ্চে বসে পড়লাম। আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া ভালো লাগে না। একটু পর স্যার আসলেন, স্যার এসে সবার সাথে পরিচিত হলেন, আমাদের পরিচয় নিলেন। এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। অতঃপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় উঠলাম। আমি আসলে একটু ঘুম পাগল। ঘুমানোর সময় যদি পাশ থেকে কেউ বউকে নিয়েও চলে যায় তবুও বলতে পারবো না, তাই বলে আপনারা কোনো চান্স নেন না, এসে লাভ হবে না, কারণ এখন আমি বিয়ে করিনি। যাই হোক, একটু ছাদে গেলাম, তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারে সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞাসা করলো, প্রথম দিন কেমন কাটলো? ভালো। যাওয়ার সময় অসুবিধা হয়নি তো? না ভাইয়া। তোমাকে কত করে বলি গাড়ি ব্যবহার করবে? না আব্বু, আমাকে এভাবেই ভালো লাগে। আচ্ছা, যা ভালো বোঝো, যাও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। রুমে এসে একটু ফেসবুকে লগ ইন করলাম। আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে, রিক্সা করে যেতে যদি অসুবিধা হয় তাই গাড়ি নিয়ে যেতে বলছে। কি করবো বলেন, আমার এইসব ভালো লাগে না, সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। ঘুমিয়ে পড়লাম। ফজর উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকেও আম্মু এসে ডেকে তুলে দিয়ে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজন একসাথে গেলাম কলেজ। গেট দিয়ে ঢুকতে যাব, তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ও মা, আমার সাথে একটা মেয়ে পড়ে আছে, তার মানে এর সাথে ধাক্কা খেয়েছি। দেখতে তো মাশাল্লাহ, ক্রাশ খেলাম। যাই হোক, মেয়েটিকে তুলে ধরলাম আর বললাম, সরি, দেখতে পাইনি। ইটস ওকে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আপনি? সেকেন্ড ইয়ার। সিনিয়র সম্মান দিবে বলে একটা পুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ, মনে করেছিলাম কয়েকটা চড় দেবে, তা না করে কত সুন্দর করে কথা বললো। আমি আবার ক্রাশ খেলাম। আমি একদিনে মেয়েটি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কি রে মামা, কি হয়েছে? ক্রাশ খাইছি মামা। কস কি মামা? এই রাফি, আমাকে চিমটি দে তো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? কি হলো রে? এই শালা, তোকে আমি এত জোরে চিমটি দিতে বললাম? তুই বলেছিস দিয়ে দিতে। তোরা পারিস বটে। মামা, টিপ দিবি কখন? পরে দেবো, আগে ক্লাসে চল। ক্লাস করার পর তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি। এমন সময় মেয়েটি, মানে আমার ক্রাশ আসলো, এসে সোজা আমার পাশে বসলো। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আসলে মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে, কাছে থাকলেই কেমন জানি ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে রাফি আর শিফাত অন্য টেবিলে বসলো। আমার হাত কাঁপতেছে দেখে মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছো কেন? কই না তো, সত্যিটা বলে মান সম্মান থাকবে না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? শাহিদ হাসান শাহী। আপনার? সামিয়া জাহান। আহা, কি নাম রে, যেমন চেহারা তেমন নাম।
ক্রাশ খেলাম। কিছু বললে? কই না তো। তোমার নাম্বারটা দাও। হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিতে যাব? আমাকে কি ওইরকম ছেলে মনে হয়? কি বললি? কই কিছু না, এই নিন 01764 9। এরে ভাব নিতে গিয়ে একটু বেশি রাগে ফেলছি। আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না এবং চোখ তুলেও তাকাবি না। ঠিক আছে আপু। আপু বলে ডাকবি না, বুঝলি? তাহলে কি বলবো? নাম ধরে রাখবি। ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে দেখি ওরা দুজনেই নাই। আমি বিল দিতে চাইলে বলল সামিয়া নাকি দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যেতেই রাফি বলল, মামা এত দেরি হলো কেন? আমি ওদের কিছু বললাম না। মামা, সামিয়া আপি মনে হয় তোকে ভালোবাসে। তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটি গুনেছে, আবার সন্ধ্যায় ঘুম থেকে উঠে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করে আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমোতে যাবো এমন সময় ফোনটা বেজে উঠলো। দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসছে। প্রথমে ধরলাম না, পরে আবার দিল, ধরলাম না, আবার দিল, এবার ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সামিয়া। এত রাতে কি জন্য ফোন দিয়েছেন? কথা বলার জন্য। আজব তো, আমি এই প্রশ্ন করলাম। ওসব বাদ দাও, ডিনার করেছো? হ্যাঁ, আপনি করেছেন? হুম। এভাবে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। পরের দিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম। একটু সময় পর একটা মেয়ে এসে জিজ্ঞাসা করলো, ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারের রুম কোনটা? তুমি নাকি নতুন? হ্যাঁ। আমরাও সেম ইয়ার। তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি? না মানে আমি এখানে নতুন, তেমন কোনো পরিচিত নেই। ঠিক আছে, তুই করে বলতে হবে। আচ্ছা। তোমার নাম কি? মিম। তোমাদের? আমি শাহিদ হাসান রাহি। আমি রাফি। আমি সিফাত। ক্লাসে যাবি না? চল। ক্লাস শেষ করে বসে থেকে চারজন বসে আড্ডা দিচ্ছিলাম। তখন স্বামী আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাতে ঘুমানোর সময় ফেসবুক লগ ইন করলাম। একটু পর স্বামী ফোন দিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তোর কোন কালের আপু লাগি রে? আমাকে আর আপু ডাকবি না। ঠিক আছে, কি করতেছেন? বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। কিছু বললেন? কিছু না। ডিনার করেছো? হ্যাঁ, আপনি করেছেন? হ্যাঁ। কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। দেখি ওরা তিনজন বসে আছে। আমি মিমের পাশে বসলাম। চারজন মিলে কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। ঠিক তখনই কোত্থেকে স্যামে এসে আমার শার্টের কলার ধরে টেনে নির্জনে নিয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে স্যামের চোখ লাল হয়ে গেছে। বল, তোরা তো কেন মেয়েদের সাথে কথা বলতে হবে? কই, আমার সাথে তো হেসে হেসে কথা বলিস না। আপনি আমার কে যে আপনার সাথে কথা বলতে হবে? স্যামের মুখ নিমিষে মলিন হয়ে গেল। তুমি কি কিছু বোঝো না? না বললে কিভাবে বুঝবো? দেখো, আমি তোমাকে স্পষ্ট করে বলতেছি, তোমাকে না অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার মনে হারানোর ভয় থাকে। এসবের কারণ কি জানো? কারণটা হলো আমি তোমায় ভালোবাসি। এই তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। কবে থেকে আমাকে ভালোবাসেন? মনে আছে একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার আর পোশাক দিতে? আমিও সেখানে গিয়েছিলাম। তোমার এই কাজটা আমার খুবই ভালো লাগে। তারপর ম্যানেজারের কাছ থেকে জানতে পারি তুমি এখানে নিয়মিত আসো। তখন থেকে তোমাকে নিয়ে ভাবতে থাকি। তার কয়েকদিন পর তোমাকে দেখি একটা ভিক্ষুককে রেস্টুরেন্টে নিয়ে যেয়ে লাঞ্চ করাতে। তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরো গভীর করে তুলেছে। আর আস্তে আস্তে এই ভাবনাটাই ভালোবাসায় পরিণত হয়েছে। আর যখন জানতে পারলাম যে এই কলেজেই তুমি ভর্তি হয়েছ, তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ তুমি আমার ফিরিয়ে দিও না। লক্ষ্য করলাম স্যামের চোখের পানি এসেছে। আমি চোখের পানি মুছিতে বললাম, আমি যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সত্যি আই লাভ ইউ। আমি জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু। স্যামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। হেই, কান্না করতেছেন কেন? কখনো ছেড়ে যাবে না তো? যাব না। আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজনকে জড়িয়ে ধরে কথা বলতেছি। হঠাৎ করে কে যেন গলা ছাড়া দিল। পিছনে ফিরে দেখি রাফি আর শিফাত দাঁড়িয়ে আছে। আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিলাম আর মাথা নিচু করে আছি। হয়েছে তাই, আপনাকে আর লজ্জা পেতে হবে না স্যার। আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম, আর তুই এখানে। কর মামা কর, সমস্যা নাই। ভাবি,
আমাদের বন্ধুটাকে দেখে রাখেন। সেটা আর তোমাদের বলতে হবে না। আচ্ছা কি রে দোস্ত, তুই আজকে ক্লাস করবি? না, আজকে আর ক্লাস করব না, ঘুরতে যাব। ঠিক আছে, যা। ওরা চলে গেল আর আমি সামিকে বললাম, চলেন পার্কে যাই। এখনো কি আপনি করে বলবে? তুমি করে বলবা? ঠিক আছে চলো। সামিকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে আসেনি, নিজেকে কেমন যেন মনে হচ্ছে। যাই হোক, সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। ওকে ওর বাসায় রেখে আমি আমার বাসায় আসলাম। রাতে শুয়ে আছি, তখন সামিয়া ফোন দিল। ওর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। লেখাপড়া করা, আড্ডা দেয়া, সামিয়াকে নিয়ে ঘোরাফেরা, এভাবে চলে গেল 1 বছর। সামিয়ার আমার ভালোবাসাটা অনেক গভীর হয়ে গেছে। আমাদের সম্পর্কটা আমাদের বাবা মা জেনে গেছে। আগামীকাল থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা। আল্লাহর রহমতে একে সব পরীক্ষা ভালোভাবেই দিয়েছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি, আর সামিয়া ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। এই জন্য আমাদের বাসায় সকলে খুশি। তাদের কথা যাই হোক, লেখাপড়া ঠিকমতো হচ্ছে তো। আরেকটা কথা, আমাদের রিলেশনের কথা কলেজের কেউ জানে না, শুধু আমার আর সামিয়ার বন্ধুরা জানে। আজকে আমার কলেজ আসতে একটু দেরি হয়ে গেছে। কলেজে ঢুকতে আমার মাথায় রক্ত উঠে গেল, কেননা রিপন সামিয়াকে বাজে কথা বলতেছে আর ওনা নিয়ে টানাটানি করতেছে। রিপন হলো এই কলেজের সবচেয়ে বেশি বকাটে টাইপের ছেলে। এর আগে আমরা রিপনকে এসব কাজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছি। যাই হোক, আমি শিফাতকে আমাদের সিক্রেটের স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম। আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিপন বলতে লাগলো, দেখ শাহিদ, তুই আমাদের কাছে বাধা দিস না, প্রয়োজনীয় তুই আমাদের সাথে এনজয় করতে পারিস। রিপনের কথা শুনে রক্ত টকবক করতে শুরু করলো। সামিয়াকে ওর বান্ধবীদের কাছে রেখে এসে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এলোপাথারি মারতে শুরু করলাম। আমি রিপনকে মারতেছি আর ওইদিকে রাফি শিবাত আরও কয়েকজন মিলে রিপনের বন্ধুদের মারতেছে। আমাদের কাছে হকি স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি। আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি। রাফি আর রিপাত এসে আমাকে রিপনের থেকে কিছুটা দূরে নিয়ে গেল আর রিপনকে হাসপাতালে ভর্তি করে দিল। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি আম্মুকে সব বলে দিলাম। আম্মু জানে যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবা এই কলেজের সভাপতি হয়, তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে। হলরুমে বিচার শুরু হলো। সকল ছাত্রছাত্রী রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে, কারণ সকল ছাত্রছাত্রী রিপনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। যাই হোক, রিপনের জন্য শাস্তি তেমন দেয়নি, শুধু 50,000 টাকা জরিমানা করেছে। আজকে ক্লাস শেষে সামিয়াকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি। ঘোরাফেরা করে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি, এমন সময় একটি মেয়ে এসে বলল, আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি? কোন ইয়ার? অনার্স ফার্স্ট ইয়ার। জুনিয়র? সমস্যা নেই, ভাইয়া বলে ডাকবো। নাম কি তোমার? রিপা। বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসেবে থাকতে পারি। সমস্যা নেই। আপু, আপনার নাম কি? আমার নাম মিম। সবাই মিলে আড্ডা দিলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। লাঞ্চ করার সময় আব্বু বলল, শাহিদ, সামিয়া মামনিকে একদিন নিয়ে আয়। আমি বললাম, ঠিক আছে বাবা। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, এভাবে চলে গেল আরও 3 মাস। রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো। একদিন রাতে রুমে বসে আছি, রাত প্রায় 8টা বাজে। বাস বসে থেকে ফোন টিপতেছি, মনে হলো কেউ যেন রুমে ঢুকছে। দেখি রিপা। রিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম, কেননা রিপা আসবে এই কথা আমাকে আগে বলেনি। তারপরেও এই সময় আসাটা কেমন যেন সন্দেহ হচ্ছে। রিপাকে প্রশ্ন করলাম, রিপা, তুমি এখানে? রিপা মুচকি এসে বলল, আমি না, আসলে কে আসবে? মিস্টার শাহিদ হাসান শাহী। মানে? মানেটা না হয় একটু পরেই জানতে পারবে, আগে হিসাবটা মিটিয়ে নিই। কিসের হিসাবের কথা বলতেছো তুমি? মনে আছে তোমার, আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে? আমার ভাই এখনও বিছানায় পড়ে রয়েছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যে করেই হোক আমি এটার প্রতিশোধ নেব। তারপর থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করোনি। তুমি বলেছিলে ভাই বোন থাকতে, আমিও রাজি হয়ে গেছিলাম, শুধুমাত্র আমার প্রতিশোধ নেওয়ার জন্য। একথা বলে রিপা দরজা লাগিয়ে দিয়ে নিজের জামা টেনে ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি। রিপার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। রিপার চিৎকার শুনে বাবা বলতেছে, কি হয়েছে মা, দরজা খোলো। রিপা দরজা খুলেই তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, বাবা তোমরা না আসলে সেও তো আমার সাথে, বলে কান্না শুরু করে দিল। রিপার বাবার পিছনে দেখি মা, বাবা, ভাইয়া, ভাবি দাঁড়িয়ে আছে। বাবার কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা আমাকে সে ঠাস করে 2টা চড় মারলো। আমি বললাম, আব্বু বিশ্বাস। এই মুখ দিয়ে আর আমাকে আব্বু বলে ডাকবি না।
ছি ছি আমজাদ, ছি, তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়। আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলেছে, তার জন্য তোর ছেলে আমার ছেলেকে এমন মার মেরেছে এখনও বিছানা থেকে উঠতে পারছে না। আর তোর সেই ছেলে, ছি। বন্ধু, আমাকে মাফ করে দে, আমি ওকে মানুষ করতে পারিনি। আব্বা আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাসা থেকে বের হয়ে যা, আজ থেকে আমাদের একটাই ছেলে। আর তারপরে আমি বাসা থেকে বের হয়ে আসি। তারপরের কথাগুলো তো আপনারা জানেনই। তো এইসব বলতে বলতে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আঙ্কেল বলল, মন খারাপ করো না বাবা, আমি আছি। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা। আঙ্কেল চলে গেল আর আমি ভাবতে লাগলাম কী থেকে কী হয়ে গেল আমার জীবনে। একটু পরে আঙ্কেল খাবার নিয়ে আসলো, আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। কোনোভাবে 2 দিন পার করলাম বন্ধ রুমে। আজকে আমার রিলিজ দেবে। ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আঙ্কেলের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি সামনে একটা দামি গাড়ি পার্কিং করা আছে। আমরা সেটাতে উঠে একটা রাজপ্রাসাদের মতো বাসায় চলে আসলাম। তবে এই বাসাটা আমাদের বাসা, সরি, সেটা তো আর আমার বাসা নেই, আমজাদ চৌধুরীর, মানে আমার বাবার বাসার থেকে অনেক বড়। যাই হোক, বাসার ভিতরে ঢুকে আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিল থাকার জন্য। রুমটা বেশ গোছানো। রুমটা দেখতেছি, এমন সময় আঙ্কেল এসে বলল, পছন্দ হয়ে কি তোমার? হ্যাঁ। আপনি কি এই বাসায় একাই থাকেন? হ্যাঁ বাবা। আঙ্কেল এই রুমে কে থাকতো? আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখানে আমার ছেলে থাকতো। কোথায় গেছে আপনার ছেলে? এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মানে? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগে ছিল আমার সুখের সংসার। তোমার বয়সের এবং তোমার মতো দেখতে আমার একটা ছেলে ছিল। একটাই সন্তান আমাদের। আমি ব্যবহার কাজে বাইরে যাই, সেখান থেকে ফিরে আসতেই ছেলে আমার কাছে বায়না ধরলো আমাদেরকে নিয়ে সিলেটে ভ্রমণে যাবে। আমিও আর না করতে পারলাম না। ছেলের খুশিতে আমরা খুশি। তারপরে আমরা গাড়ি থেকে বের হলাম সিলেটের উদ্দেশ্যে। আমার ছেলে নিজেই ড্রাইভ করবে। সেদিন ড্রাইভারকে রেখে আসলাম। আল্লাহর রহমতে ভালোভাবে সিলেট ঘোরাফেরা করলাম। কে জানতো যে এই ঘোরাফেরাটাই ওদের সাথে আমার শেষ ঘোরাফেরা হবে। সেখানে সব কিছু ভালোভাবেই দেখলাম, সবাই খুশি হয়েছি। পরের দিন আমার একটা জরুরি মিটিং থাকায় সেদিন সন্ধ্যায় বের হলাম ঢাকার উদ্দেশ্যে। আসার সময় আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মাঝপথে আসতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ করে একটা পাথরের টাকের সাথে আমাদের গাড়ি ধাক্কা খায়, যার ফলে আমাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তারপরে আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার অফিসের ম্যানেজার আমার পাশে বসে আছে। আমার অফিসের ম্যানেজারটা ছিল খুব ভালো মানুষ। আমি তাকে আমার স্টুপ আর ছেলের কথা জিজ্ঞাসা করলে চুপ করে থাকে। এটাই আমি বুঝতে পেরেছি, ওরা আর পৃথিবীতে নেই। তারপর থেকে আমি একাই থাকি। এই বয়সে আর আমার জীবনে কাউকে জড়াইনি। কথাগুলো বলে আঙ্কেল চোখের পানি মুছলেন। বাবা, তোর কাছে আমার একটা আবদার আছে, পূরণ করবি? হ্যাঁ বলেন। বাবা, তুই আমার ছেলে হয়ে থাক, তোকে কোনোদিন কষ্ট দিব না। তুই শুধু আমাকে বাবা বলে ডাকবে। আমি জোরে ধরে বললাম, হ্যাঁ, আজ থেকে তুমি আমার বাবা। তুমি এখন থেকে আমার উপর ছেলের অধিকার খাটাবে। আঙ্কেল মানে আব্বু জোরে ধরে কান্না করে দিলেন। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, বাবা আর কেঁদো না, এই দেখো তোমার ছেলে ফিরে এসছে। অনেকক্ষণ ধরে কাঁদার পরে বাবা আমাকে ছেড়ে দিয়ে খাবার নেওয়ার জন্য নিচে গেলেন। আমি ফ্রেশ হয়ে খাটে বসে আছি। বাবা খাবার নিয়ে এসে আমাকে নিজ হাতে খাইয়ে তুলে দিল। বাবা খাবার নিয়ে এসে আমাকে নিজ হাতে তুলে খাওয়ালো। খাওয়া দাওয়া করিয়ে আমাকে ওষুধ খেয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুমোতে যেতে বলল। রুমে এসে ভাবতে লাগলাম, হায়রে দুনিয়া, যেখানে নিজের মানুষ অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দিল, আরেকজন অপরিচিত লোক রাস্তা থেকে তুলে নিয়ে বিশ্বাস করে নিজের সন্তানের মর্যাদা দিল। মা বাবার কথা মনে পড়ছে খুব, কেমন আছে তারা ভাবতে চোখের কোণায় পানি আসলো। ঘুমিয়ে গেলাম। ফজরে আব্বুর ডাকে ঘুম থেকে উঠলাম। অজু করে আব্বুর সাথে নামাজ পড়লাম। নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকালে আব্বু আমার রুমে নাস্তা নিয়ে এসে খাইয়ে দিল আর বলল একটু বাইরে যাবে। আমি রুমে বসে আছি। প্রায় 1 ঘন্টা পর আব্বু আসলো। হাতে দেখি কিছু ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, এখানে কিছু প্যান্ট আর টি শার্ট আছে, আর এই ব্যাগে ফোন আছে, এটা ব্যবহার করিস। এত কিছু নিয়ে আসার কি দরকার? তোর দরকার না থাকলে আমার দরকার। আমি আর কোনো কথা শুনতে চাই না। কেয়ার করার নিলাম। ফোনের ব্যাগটা খুলে দেখি রেডমি 8 এডুয়াল, আগের মডেল, চলবে, সমস্যা নেই। যাই হোক, 15 দিন কেটে গেল। আব্বু সেবা যত্নে আমি এখন অনেক সুস্থ। সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু আমি একটা জব করতে চাই। কি? আমার কি কম আছে? তা নয় আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তাহলে অফিসে জয়েন করো। আমি তো বেশি লেখাপড়া করিনি।
সমস্যা নাই। আচ্ছা, কবে থেকে জয়েন করবি? কাল থেকে। ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে রিক্সা করে অফিসে গেলাম। আব্বু গাড়িতে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। আর আব্বু আমাকে অফিসটা দেখিয়েছে, এজন্য আমার কোনো সমস্যা নেই। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসের ভিতরে ঢুকতে ম্যানেজার এসে আমাকে আমার কেবিনে নিয়ে গেল। একটু পর আব্বু এসে সবার সাথে পরিচয় করে দিল, আর ম্যানেজারকে বলল আমাকে যেন বেশি কাজ না দেওয়া হয়। ম্যানেজার স্যার আমার কেবিনে এসে কাজ বুঝিয়ে দিল। যাই হোক, প্রথম দিন তাই তেমন কাজ নেই। এছাড়া এই কাজগুলো আমার জানা ছিল, টুকিটাকি কাজ করেছিলাম। এমন সময় পিয়ন এসে বলল, স্যার মানে আব্বু নাকি ডাকতেছে। আমি আব্বুর কেবিনের সামনে গিয়ে বললাম, আসতে পারি স্যার? আমাকে আর কখনো স্যার বলবি না, আর তোর আসতে কোনো অনুমতি লাগবে না। আচ্ছা, কি জন্য ডেকেছ? আয় বস, এখানে লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করে। এরপর আব্বুর সাথে লাঞ্চ করতে বসলাম। আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আব্বুকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম আব্বুর চোখের কোণায় পানি। আমি আর কিছু বললাম না, কারণ এই পানি কষ্টের নয়। এই পানি হলো হারানো সুখ খুঁজে পাওয়ার পানি। লাঞ্চ শেষ করে আব্বুকে বলে আমার কেবিনে আসলাম। কাজ করতে করতে কখন যে 5টা বেজে গেলো বুঝতে পারিনি। আব্বু এসে বলল, 5টা বেজে গেছে, বাসায় কখন যাবি? এই তো এক্ষুনি যাব। চল গাড়িতে করে যাই। না আব্বু, তুমি যাও, আমি রিক্সায় চলে যাব। রিক্সায় চড়ে যাবি মানে? আব্বু বোঝার চেষ্টা করো, আমি রিক্সায় যাচ্ছি, তুমি চলো। ঠিক আছে আয়। আমিও রিক্সায় করে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে দেখি আব্বু বসে থেকে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আচ্ছা। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আব্বুর সাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে আসলাম। বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। নতুন শহরে কোনো বন্ধু না থাকায় বেশিক্ষণ বাইরে থাকলাম না। বাসায় এসে আব্বুর সাথে আড্ডা দিচ্ছি। ডিনার করে রুমে গেলাম। পরদিন সকালে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে গিয়ে কাজ করে বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল 1 মাস। এই 1 মাস আমার কাজ দেখে আব্বু মুগ্ধ হয়েছেন। আসলে আমি আগে মাঝে মধ্যে ভাইয়ার আর আব্বুর সাথে অফিসে যেতাম, ইচ্ছে করে এই কাজগুলো করতাম, যার ফলস্বরূপ আজকে আমার কাজগুলো সহজ হয়ে গেছে। এই 1 মাসে অফিসের স্টাফদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠছে। এদের নাম হলো আখি, রবি, নাহিদ, রাকিব আর রিমন। প্রতিদিনের ন্যায় আজকেও নাস্তা করে রিক্সা চড়ে অফিসে গেলাম। তবে আরেকটি কথা, এখন অবধি কেউই জানে না যে আমি এই কোম্পানির মালিকের ছেলে। আব্বু সবার সাথে আব্বুর সূত্রে পরিচয় করে দিতে চাইছিল, কিন্তু আমি হইনি। আমি সাধারণভাবেই আছি। রাতে ডিনার করার সময় আব্বু বলল, বাবা তুই লেখাপড়াটা একেবারে শেষ করে না হয় আমার ব্যবহার দায়িত্বটা ঘাড়ে নে। আমি আর কতই। আব্বু আমি কয়েকদিন অফিসের কাজ করব, তারপরে আবার পড়ালেখা শুরু করব। আচ্ছা তুই যা ভালো মনে করিস। যাই হোক, ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা পূর্বের ন্যায় গেলাম। অফিসে গিয়ে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বললো আব্বু আমাকে ডাকতেছে। আমি চলে গেলাম আব্বুর কেবিনে। আব্বুর কেবিনে দরজা নক করে বললাম, আসতে পারি? হ্যাঁ আয়। আর তোকে কতবার বলবো আমার কেবিনে আসতে তোর অনুমতি লাগবে না, কথা কি তোর কানে যায় না? আমি কি আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আমার সোনা আব্বু রাগ করে না, ভুলে গেছে, আর এরকম হবে না বলে কপার একটা চুমু দিলাম। কি জন্য ডেকেছে বলো? আব্বু আমাকে একটা লেটার হাতে দিয়ে বলল, এটা ভালোভাবে পড়। আমি লেটারটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। লেটারটা ছিল আমার প্রমোশনের। আমার পোস্টটা হলো ম্যানেজারের নিচের পোস্ট। আমি আব্বুকে জোরে ধরে চুমু খেয়ে বললাম, ধন্যবাদ আব্বু। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তোর কাজের দক্ষতায় হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে খুশি হয়েছে। কি? হ্যাঁ আব্বু, খুশি হয়েছি। খুব ভালো। আব্বু তুমি থাকো, আমি আমার কেবিনে গেলাম। কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিসে এসে আমার সব বন্ধুকে আমার প্রমোশনের কথা জানালাম, তারাও খুশি হয়েছে। দোস্ত, অনেক দিন থেকে পেট পুরে খাওয়া হয়নি, আজ যদি তুই কিছু খাওয়াতিস। শাকসুন্নি আপনার তো খালি খাওয়া। নাহিদ, বিয়ের পর তুই রাখো শিখে খাওয়াবি কি? আখি হলো নাহিদের গার্লফ্রেন্ড। সেটাই তো চিন্তা রে ভাই, এখন থেকে যে খাওয়া খায় বিয়ের পর না জানি আমাকে ফকির বানিয়ে দেয়। নাহিদের কথা শুনে আখি বাদে আমরা সবাই হেসে দিলাম। আর আখির আগে ফুসতে ফুসতে বলল, কি বললি? আমি বেশি খাই? যা, তোর সাথে কথা নাই। এই কথা বলে আখি জোরে জোরে রাস্তা দিকে হাঁটা শুরু করে দিল। আর নাহিদ বেচারা আখির রাগ ভাঙে তোর পিছিয়ে পিছিয়ে দৌড় দিল। আমরা আড্ডা দিচ্ছি, কিছুক্ষণ পর দুজনে আসলো। আমি বললাম, দোস্ত তাহলে তোরা সবাই সন্ধ্যায় 5 তারকা রেস্টুরেন্টে আয়, আমি ট্রিট দেবো। সবাই খুশি মনে বলল, ঠিক আছে। এরপরে বাসায় আসলাম। আব্বু এখনও আসেনি, অফিসে একটা মিটিং করতেছে। যাই হোক, ফ্রেশ হয়ে আসরে নামাজ পড়লাম। আজকে একটু ছাদে গেলাম পরন্তু সূর্যটাকে দেখার জন্য। ছাদে বেশ কিছুক্ষণ থাকার পর নিচে নামলাম। নিচে এসে দেখি আব্বু এসছে। আব্বুর সাথে বসে বসে টিভিতে করোনা ভাইরাসের খবর শুনছিলাম। হঠাৎ মনে হলো আজকে ট্রিট দেওয়ার কথা। আব্বুকে বললাম, আব্বু আমি একটু বাইরে যাব, আসতে রাত হতে পারে।
কেন? আসলে আব্বু আমার প্রমোশনের জন্য বন্ধুরা ট্রিট চাইছে, তাই রেস্টুরেন্টে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা। দরজার কাছে আসতে আব্বু আবার ডাক দিল, বাবা এদিকে একটু আয়। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে আব্বু? আব্বু আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বললো এটা কাছে রাখতে। আমি আর না করলাম না, কারণ আমি যদি না নিই তাহলে আব্বু আমাকে ছাড়বে না। বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম। গিয়ে দেখি সবাই এসছে, শুধু রিমন আসেনি। আমরা ভিতরে ঢুকে একটা টেবিলে বসলাম। অবশ্য টেবিলটা আমি আগেই বুক করে রেখেছি। রিমনকে ফোন দিলাম, হ্যালো এই কোথায় তুই? এই তো চলে এসেছি। ঠিক আছে বলে ফোন কেটে দিলাম। একটু পর রিমন আসলো। তারপরে যে যার মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম। রাত প্রায় 10টা বেজে গেছে। বাসায় এসে দেখি আব্বু বসে বসে অফিসের কাজ করতেছে। আমি বললাম, তুমি ঘুমাওনি? তোর জন্য অপেক্ষা করছিলাম, ভাবলাম বসে থেকে না থেকে কাজ করি। ডিনার করেছো? হ্যাঁ এইমাত্র করলাম, ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে নতুন করে ফেসবুকে একটা আইডি খুললাম। নাম দিলাম অবিশ্বাসীদের অবহেলার পাত্র। কিছুক্ষণ ঘাটাঘাটি করে ফোনটা রেখে দিলাম। ভাবতে লাগলাম মা বাবার কথা, কেমন আছে তারা। হয়তো বা ভালোই আছে আমার মতো পাপিষ্ঠ ছেলেকে ছাড়া, কিন্তু আমি তো ভালো নেই তাদের ছাড়া। এই বেমান মন বারবার তাদের কথা ভাবে। তাদের কথা ভাবলে এমন কোনো দিন নেই যে চোখের পানি দিয়ে বালিশ ভেজে নিই। মাঝে মাঝে মনে পড়ে সামিয়ার কথাও। সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে, আমার মতো চরিত্রহীনকে ঘৃণা করতো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল উঠে নাস্তা করে অফিসে গেলাম। এভাবে কেটে গেল আরও 1 বছর। 1 বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে। আজকে অফিস আগেই ছুটি দিয়েছে। অফিসে শেষে লাঞ্চ করতেছি, তখনই আব্বু বলল, বাবা এবার লেখাপড়া শুরু কর। হ্যাঁ বাবা, এখন ভর্তি হব। ঠিক আছে, বাসায় থেকে একটু দূরে একটা ভালো কলেজ আছে, ওই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছি আজকে। কবে ভর্তি হবি? কালকে ব্যবস্থা হলে কালকেই। পরের দিন আব্বুর সাথে গিয়ে কলেজে ভর্তি হলাম। সেখানে আব্বু তার ছেলে হিসেবে পরিচয় দিল। আমিও আর কিছু বললাম না। যাই হোক, প্রথম দিন কিছু বন্ধু বানিয়ে বাসায় চলে আসলাম। এরপর থেকে শুরু হলো আমার লেখাপড়া জীবন, মানে ছাত্র জীবন। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমার কলেজে ভর্তি হওয়ার। ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলাম, এবার 3য় বর্ষে। কলেজে আমার বেশ কয়েকজন বন্ধু হয়েছে। আজকে রেজাল্ট দিয়েছে, বেশ ভালো রেজাল্ট করেছি। ভালো ছাত্র হয়, আবারও আল্লাহর রহমতে ফার্স্ট হয়েছি। আব্বুকে বলে আব্বু খুশি হয়েছে। আব্বু আমার মাঝেই আগের ছেলেকে খুঁজে পায়, কারণ আব্বুর আগের ছেলে পড়ালেখায় ভালো ছিল। আব্বু আমাকে একটা বাইক উপহার দিয়েছে। একদিন ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় আব্বু ফোন দিয়ে বললো তাড়াতাড়ি অফিসে যেতে। একথা বলে ফোন কেটে দিল। আমার মনে অজানা ভয় ঢুকে গেল। বন্ধুদের বলে বাইক নিয়ে দ্রুত অফিসে চলে আসলাম। অফিসে গিয়ে দেখি অফিসটা ফাঁকা। আমার মনে ভয় বেড়ে গেল। আমাকে দেখে পিয়ন এসে বলল আব্বু নাকি আমার হলরুমে যেতে বলেছে। আমি দেরি না করে হলরুমের দিকে দ্রুত হাঁটতে লাগলাম। হলরুমে গিয়ে দেখি সব স্টাফ বসে আছে, আর আব্বু স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখে আব্বু দাঁড়িয়ে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি আপনাদের যে জন্য হলরুমে ডেকেছি তা হলো আপনারা জানেন আমার ফ্যামিলি সম্পর্কে। আজ থেকে 6 বছর আগে আমি আমার পরিবারে হারিয়েছি একটা ছেলে, কিন্তু আল্লাহর রহমতে আমি আবার আরেকটা ছেলে পেয়েছি, যে ছেলে নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেছিল। যদি এখন আল্লাহ তারা বাঁচিয়ে রেখেছে। আমার ছেলে এই অফিসে কাজ করে। যেদিন আমার ছেলে অফিসে জয়েন করে সেদিন আমি তাকে বলেছিলাম, বাবা আমার এই সম্পত্তি থাকার পরেও তোমাকে জব করতে হবে কেন? সেদিন আমার ছেলে বলেছিল, আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তাকে সবার সাথে পরিচয় করে দিতে চেয়েছিলাম আমার ছেলে হিসেবে, কিন্তু সে বলেছিল, আব্বু আমি যেমনি আছি তেমনি ভালো। তার মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো বড় মানসিকতা। আমি যদি তাকে বলি, বাবা আমাদের গাড়ি আছে, তুমি গাড়ি নিয়ে অফিসে যাবে, সে বলে কি জানেন, বাবা আমি এমনিই ভালো আছি। আপনারা কি জানেন বা চেনেন আমার ছেলেকে? না স্যার। সবাই উৎসুক জনতার মতো আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আবার বলতে লাগলো, আজকে আপনাদেরকে আমি এই জন্যই ডেকেছিলাম যে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে আর কেউ নয়, আমার ছেলে হলো আপনাদের পরিচিত শাহিদ হাসান শাহি। আমার নাম শুনে সবাই অবাক হয়ে গেল। আমি এতক্ষণ কলিগ মানে অফিসের বন্ধুদের সাথে বসেছিলাম। বন্ধুরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর অবাক হওয়ারই কথা, কারণ এই 1 বছরে কাউকে বুঝতে দিইনি যে আমি মালিকের ছেলে। যাই হোক, কথা বলা শেষে আব্বু আমাকে স্টেজে ডাকলো। আমি গেলাম। আমি যাওয়ার পরে আব্বু আমাকে ফুল দিয়ে বরণ করে নিল, আর এই অফিসের এমনি চেয়ারে বসতে বললো। আমি চেয়ারে বসতে আব্বু আবার বলতে শুরু করলো, এই কোম্পানির এবং সব সম্পত্তির মালিক এখন আমার ছেলে। আরও বলল, এখন আমি বেশ অসুস্থ, আমার হায়াতের কথা বলাও যায় না। এছাড়া যদি কোনো কারণে আমি অফিসে আসতে না পারি, তাহলে আমার ছেলে শাহিদ হাসান শাহি এই অফিস দেখাশোনা করবে। আর আমি আশা করি আপনারা আমার অনুপস্থিতিতে কাজের কোনো গাফিলতি করবেন না।
আব্বু আরও কিছুক্ষণ লেকচার দেওয়ার পর সবাইকে ছুটি দিয়ে দিল। হলরুম থেকে বের হয়ে বন্ধুদের কাছে যেতেই রবি বলল, স্যার আপনি এখানে কোনো দরকার নাকি? শোন, তোরা আমার বন্ধু ছিলি আর এখনও থাকবি, সো কোনো স্যার স্যার করবি না। তা না হয় বুঝলাম, কিন্তু তুই এতদিন আমাদেরকে এই কথা জানাসনি কেন? আমি যদি তোদের বলতাম তাহলে তোরা আমার সাথে এত ফ্রি থাকতি? সত্যি রে, তুই মহান। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফেললাম। রাতে ডিনার করার সময় আব্বুকে বললাম, আব্বু এসব বলার কি প্রয়োজন ছিল? দেখ বাবা, আমার শরীরটা বেশ খারাপ, কখন কি হয়। আর কখন এসব কথা বলবে না। তোমার কিছু হলে আমি কি করে থাকবো? আচ্ছা বাবা ঠিক আছে, আর বলবো না। এবার খুশি? আর তুমি এখন থেকে রেস্ট নাও, আর অফিসে একটা এমডি পোস্টের সার্কুলার ছাড়ো। ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে রুমে আসলাম, ঘুমিয়ে গেলাম। সকাল উঠে নাস্তা করে আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজ আসলাম। কলেজ শেষ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বু এখন আসেনি। আব্বুকে ফোন দিলাম, আসসালামু আলাইকুম আব্বু, কোথায় আছো? ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি তো অফিসে আছি। কেন? বাসায় কখন আসবে? বিকেলে আসবো। আচ্ছা। এভাবে চলে গেল প্রায় 4 মাস। আব্বুর শরীরটা বেশ খারাপ, হার্টের রোগী। কলেজে ক্লাস করছিলাম, এমন সময় আব্বুর পেয়ে আমার কাছে ফোন দিয়ে হাসপাতালে যেতে বললো। আমার বুকের ভিতরে ধুকপুক শুরু হয়ে গেল। আমি বাইক নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি আব্বুর পেয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আব্বুর কি হয়েছে? স্যার অফিসে বসে থেকে কাজ করতে করতে ট্যাট করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলেন, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। আমি আব্বুর পেয়ের সঙ্গে যে রুমে আব্বুকে শিফট করা হয়েছে সেখানে চলে গেলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বুর পাশে উকিল বসে আছে, তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে। আব্বু আমাকে দেখতে পেয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে তার কাছে ডাকলো। আমি আব্বুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কান্না করতেছি। আব্বু তার মুখের মাস্কটি খুলে দিতে বলল। খুলে দেওয়ার পরেই আব্বু আমার কপালে চুমু খেয়ে বলল, এই পাগল ছেলে, কান্না করিস কেন, একদম কাঁদবি না। আর উকিল সাহেব, আপনি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে ট্রান্সফার করে দিন। আচ্ছা স্যার। এরপরে আব্বু তো সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দিল। হঠাৎ আব্বু শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি ডাক্তারকে ডাকতে ডাক্তার এসে আব্বুকে নিয়ে আইসিইউতে গেল। আমি আইসিইউ রুমের বাইরে বসে আছি আর অজরভাবে কান্না করছি। এতক্ষণ অফিসের সব স্টাফরা হাসপাতালে চলে এসছে। আমার বন্ধু এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে দেখি বিষণ্ণতা ছাপ। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার আমার আব্বু কেমন আছে? চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। কি হলো ডাক্তার, কথা বলুন, আমার আব্বু কেমন আছে? আমার আব্বুর কিছু হয়নি তো? সরি, আমরা স্যারকে বাঁচাতে পারলাম না। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আব্বু! এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে বেডে শুয়েছি। আর আমার অফিসের সব কলেজের বন্ধুরা কলেজের বন্ধুরা আমার পাশে বসে আছে। আমার চোখ খোলা দেখে নাহিদ বলল, দোস্ত এটাই ভাগ্য ছিল। আমি আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চল। দোস্ত শান্ত হ। না, আমি আব্বুকে দেখব। শেষে ওরা আমার জোরাজুরিতে আব্বুর কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে বলল, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আপনার মাথার সমস্যা হবে। ঠিক আছে স্যার, আমরা দেখছি। আব্বুর কাছে গিয়ে দেখি আব্বুকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি দৌড়ে গিয়ে মুখের কাপড় খুলে দিয়ে কান্না করতে লাগলাম। আব্বু, তুমি আমাকে একা করে চলে গেলে। কে আমাকে আদর করে তুলে খাওয়াবে? কে আমাকে আদর খেয়ে বাবা বলে ডাকবে? কে আমাকে শাসন করবে? কেন আমাকে একাই রেখে চলে গেলে? রিমন আর রাকিব এসে আমাকে আব্বুর কাছ থেকে সরিয়ে নিয়ে গেল। রিমন বলল, দেখ ভাই, এটা ভাগ্যে ছিল, এটা মেনে নিতে হবে। আর সময় নষ্ট না করে স্যারের দাফন কাজ শেষ করি। হ্যাঁ চল। এরপরে আব্বুর জানাজা করে দাফন শেষ করলাম। অবশ্য আমি জানাজা নামাজ পড়িয়েছি। আব্বুর দাফন কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসলাম। আমার সাথে রিমন, নাহিদ আর রাকিব আসলো আমার বাসায় আমার সাথে থাকার জন্য। বাসায় এসে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। যেখানে যাই সেখানে আব্বুকে খুঁজে পাই। যাই হোক, রুমে গিয়ে শুয়ে পড়লাম। বন্ধুরা খাওয়ার জন্য জোর করলো, কিন্তু আমি খেলাম না। রাতটা কোনো মতে পার করলাম। ফজরে আজান শুনে মসজিদে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কবরে গিয়ে জিয়ারত করে আসলাম। প্রিয়জনের হারানো দুঃখ নিয়ে কেটে গেল 15 দিন। এখন আমি কিছুটা স্বাভাবিক, আর অফিসের জন্য একটা এমডিও রেখেছি। এভাবে চলে গেল 2 মাস। কয়েকদিন আগে থেকে ক্লাস করতে শুরু করে দিয়েছি। আজকে সকালে অফিসে গেলাম। অফিসে গিয়ে সবার সাথে দেখা করে এমডির কেবিনে গেলাম হিসাব বুঝে নেওয়ার জন্য। মাঝে মাঝে আমি আসি হিসাব বুঝে নেওয়ার জন্য। অফিস থেকে কলেজ গেলাম, ক্লাস করে বাসায় ফিরলাম। গোসল করে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে আব্বুর কবরে গিয়ে আব্বুর জন্য দোয়া করে বাসায় আসলাম। তারপর লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বাসায় কাজের জন্য একটা বুয়া মানে খালা আছে। কয়েকদিন আগে এক কাজে সন্ধ্যায় স্টেশনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একজন বৃদ্ধ মহিলা মাথা হিলে কান্না করতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার?
বাবা, আমি এই শহরে আমার ছেলের বাসায় থাকতাম, কিন্তু বউয়ের কথা শুনে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! বইয়ের কথা শুনে নিজের গর্ভধারিণী মাকে বাসা থেকে বিতাড়িত করলো। হায়রে মানুষ, ধিক্কার জানি সেসব সন্তানকে। হ্যাঁ, মা বৃদ্ধ হয়েছে, উল্টাপাল্টা কথা বলতে বা হিসাব করতে পারে, তাই বলে নিজের মাকে বাসা থেকে বের করে দাও? আমি বললাম, কোথায় থাকবেন এখন? রাস্তার পাশে থেকেই রাত কাটাবো। আপনাকে রাস্তায় থাকতে হবে না, আমার বাসায় চলুন। না বাবা, তোমার বাসায় গেলে তোমার মা বাবার সমস্যা হবে। আমার মা বাবা কেউ নেই, চলুন। তারপর থেকে এই মহিলা আমার বাসায় থাকে, আমি কাজ করতে না দিলেও করে। যাই হোক, এবার বাস্তবে ফিরি। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালে গেলাম, কারণ মাঝে মাঝে আমার মাথায় সমস্যার জন্য মাথায় চেক আপ করাতে হয়। চেক আপ করে ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আসি। হাসপাতাল থেকে বাইরে এসে দেখি একটা মেয়ে, বয়স অনুমানিক 17 থেকে 18 বছর হবে, চেয়ারে বসে কান্না করতেছে। আমি মেয়েটিকে বললাম, কী হয়েছে আপু? মেয়েটি বলল, আমার আম্মুর ব্রেন টিউমার ছিল, হঠাৎ করে আজকে বেশি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার আমার আম্মুকে দেখে বলল আম্মুর অপারেশন করতে হবে, আর এর জন্য 2 লক্ষ টাকা প্রয়োজন। টাকা ছাড়া আম্মুকে অপারেশন করবে না, আর ডাক্তার বলল অপারেশন ছাড়া আম্মুকে বাঁচানো যাবে না। আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার আম্মুর অপারেশন হবে। তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। আমার কথা শুনে মেয়েটির চোখে মুখে খুশির আওয়াজ দেখতে পেলাম। সত্যি সত্যি আপনি আমার আম্মুর অপারেশন করার টাকা দিবেন? হ্যাঁ আপু, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। চলুন। মেয়েটির সাথে ওর মায়ের কাছে চলে গেলাম। গিয়ে দেখি একটা বেডে শুয়ে রাখা হয়েছে, চোখ বন্ধ করে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি মেয়েটিকে নিয়ে চলে আসলাম ডাক্তারদের কেবিনে। কিছু ডাক্তার বসে নাস্তা করতেছে, টিভি দেখতেছে। এটা দেখে প্রচুর পরিমাণে রাগ উঠলো। ওই রোগীটার আশেপাশে কোনো ডাক্তার বা নার্স কেউই নেই। একটা মানুষ মৃত্যুসজ্জায় মৃত্যুর প্রহর গুনতেছে, আর ডাক্তাররা তাদের রুমে বসে চা নাস্তা করতেছে। আর যদি এই মানুষটা ধনী বা কোনো প্রভাবশালী হতো, তাহলে হয়তো বা ওই রুমটাতে ডাক্তার সিরিয়াল পড়ে যেত। শুধু বাধাটা কোথায় জানেন? বাধাটা হলো অর্থ সম্পদে। এই মহিলাটা যদি অর্থ সম্পদ থাকতো, তাহলে আর এই বাধা থাকতো না। একটা ডাক্তার উচ্চ ডিগ্রি অর্জন করে এসে যদি একটা মানুষকে এই অবস্থায় রেখে দিতে পারে, তাহলে তাদের মনুষ্যত্বটা কোথায়? আমাকে দেখে যে ডাক্তার আমাকে চেক আপ করায়, তিনি আমার কাছে এসে বলল, স্যার আপনার কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা আমার না, সমস্যাটা হলো আপনাদের। কেন, কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? 132 নম্বর কেবিনে যে ব্রেন টিউমারের রোগী আছে, আপনাদেরকে একাই রেখে সেখানে বসে চা নাস্তা করছেন? আসলে স্যার, আমরা ওনাকে 2 লক্ষ টাকা আনতে বলেছিলাম, কিন্তু আনে নাই। এজন্য আমরা ওই রোগীকে ওটিতে নেইনি। এই আপনাদের মানসিকতা? একজন রোগীর মৃত্যুসজ্জায় আছে আর আপনারা? ছি। সরি স্যার। দ্রুত ওই রোগীর অপারেশনের ব্যবস্থা করুন। ওকে স্যার। এরপরে কয়েকজন ডাক্তার মিলে ওই মহিলাকে ওটিতে নিয়ে গেল, আর আমি মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছি। আমি মেয়েটিকে বললাম, আপু তোমার নাম কি? আমার নাম নেহা। খুব সুন্দর নাম তোমার, কান্না করো না। আচ্ছা, তোমার আম্মু সুস্থ হয়ে যাবে। ভাইয়া, আমার আম্মু ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। কে বললো কেউ নেই? আমি আছি। নেহা আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, এই হাসপাতাল হলো একটা বেসরকারি হাসপাতাল, আর এই হাসপাতালের মালিক এবং প্রতিষ্ঠাতা হলো আমার আব্বু। আর এখান থেকে যা কিছু আয় হয় তাই এতিমখানায় দান করি। তবে এটার মালিক বর্তমানে আমি। যাই হোক, নেহাকে নিয়ে আমি ওটি দরজার পাশে সোফায় বসে আছি। একটু পরে ডাক্তার বের হয়ে এসে বলল, স্যার আপনাকে আর এম এ কি পেশেন্ট ভিতরে ডাকতেছে। আমি নেহাকে নিয়ে ওটিতে গেলাম। মহিলাটা আমাকে ডাকলে আমি ওনার কাছে গেলাম। মহিলাটা আমার হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা, আমি জানি আমার হায়াত বেশি নেই। বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার এই মেয়েকে দেখে রেখো। আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নেই। আর আমি যদি না থাকি, তাহলে নেহামা তুই একদম কান্না করবি না। তখন আমি বললাম, আন্টি, আল্লাহর রহমতে আপনার কিছু হবে না, আর আমি নেহাকে নিজের বোন হিসেবে কাছে রাখবো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বা। হঠাৎ দেখি আন্টি চোখের পাতাগুলো নামিয়ে নিল। কথাগুলো কষ্ট করে বলতেছিল। ডাক্তার দুটো আন্টির পালস চেক করে বলল, সরি, উনি মৃত্যুবরণ করেছেন, আর ওনার ব্রেন টিউমারের লাস্ট স্টেজে যাওয়ার জন্য আমরা বাঁচাতে পারিনি। নেহার মায়ের মৃত্যুর কথা শুনে ওর মাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? আমি কার কাছে থাকবো? তুমি ছাড়া যে পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে?
আমি পেছন থেকে নেহার কাঁধে হাত রেখে বললাম, বোন, ভাগ্যে যা আছে তাই হবে। আর কে বলে পৃথিবীতে তোর কেউ নেই? আমি আছি না? আজ থেকে তুই আমার বোন আর আমি তোর ভাই। নেহা আমার কথা শুনে আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া আমার সাথে কেন এমন হলো বলতে পারবে? জন্মের 1 মাস আগে বাবাকে হারিয়েছি। কোনো দিন বাবার আদর পাইনি, বাবার কোলে কোনো দিন ঘুরে বেড়াইনি। ছোটোবেলায় স্কুলে সবার বাবা তার মেয়েকে নিয়ে আসতো, কিন্তু আমি আমার বাবার পথে স্কুলের গেটে বসে থাকতাম। এই বুঝে আমার বাবা আমাকে কোলে টেনে চুমু খেয়ে বলবে, মামনি তুমি কান্না করো না, এই দেখো তোমার বাবা এসে গেছে। কিন্তু কোনোদিন সে আশা পূরণ হলো না। আর আজ আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল। কে আমার মাথায় তেল দিয়ে বলবে, নেহা তো চুলগুলো অনেক সুন্দর, কে আমাকে তুলে খাওয়াবে? কেন এমন হলো ভাইয়া? কান্না করতে করে কথাগুলো বললো। আমি কি বলে তাকে সান্ত্বনা দিব? সে বাসায় হারিয়ে ফেলেছি। চারপাশে তাকে দেখি ডাক্তার সহ নার্সদের চোখেও পানি টলমল করতেছে। আমি নিজেকে সামলে নিয়ে নেহা চোখের পানি মুছে দিয়ে বললাম, দেখ বোন, যা হবার তো হয়ে গেছে, আর কান্না করলে তো ফিরে আসবে না। আন্টি তো তোকে নিষেধ করলো কান্না করতে, তারপর যদি কান্না করিস তাহলে আন্টির কথা রাখতে পারলি না। প্লিজ বোন, আর কান্না করিস না। সরি ভাইয়া, আর কান্না করবো না। এই যে সুন্দর বোন আমার। তারপর নেহাকে ওর আম্মুর মুখ শেষবারের মতো দেখালাম। নেহা শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। নেহাকে আমার বাসায় রেখে খালার সাথে পরিচয় করে দিলাম। এরপর আমার বন্ধুরা মিলে আন্টির দাফনের কাজ সেরে ফেললাম। দাফনের কাজ শেষ করতে রাত 8টা বেজে গেল। বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি নেহা খালার রুমে মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আমি বললাম, আপু তুই ডিনার করবি না? না ভাইয়া, ভালো লাগছে না। তা বললে তো হবে না আপু, চল তোকে খাইয়ে দিই। তারপর নেহাকে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম আর চেয়ারে বসালাম। আমি ওকে নিজ হাতে খাইয়ে দিলাম। ভাত খাওয়ার পরে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম, যাতে রাতে একটু ঘুমোতে পারে। নেহাকে আমার পাশের রুমে শুয়ে দিলাম। এরপর ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। গায়ে একটা কম্বল টেনে দিয়ে রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। ছাদে এসে ভাবতে লাগলাম আমার জীবন কাহিনীটা কি থেকে কি হয়ে গেল। নিজের পরিবার ছুঁড়ে ফেলে দিল, আর আজকে নতুন একটা পরিবার পেলাম। কি দোষ করেছিলাম আমি তাদের কাছে? না, আমাকে ভেঙে পড়লে হবে না, নেহার জন্য হলে আমাকে বাঁচতে হবে। ছাদে অনেকক্ষণ থাকার পরে নেহার রুমে গেলাম। দেখি নেহা ঘুমিয়ে আছে। রুমটা একটু গরম করতেছে। এসিটা চালু করে দিলাম। আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ফজর উঠে নামাজ পড়ে আন্টির কবরে গিয়ে দোয়া করে আসলাম। বাসায় এসে নেহাকে ঘুম থেকে উঠালাম। ফ্রেশ হয়ে নিচে আসতে বললাম। নেহা নিচে আসতে আন্টি, নেহা আর আমি একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে নেহা বলল, আপু তোর বাসায় যাই, চল, প্রয়োজনে যা কিছু আছে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া। নাস্তা শেষে নেহাকে বললাম, আপু তোর বাসায় চল যাই, প্রয়োজনে যা কিছু আছে নিয়ে আসি। আমি নেহা গাড়ি নিয়ে বের হলাম নেহার বাসার উদ্দেশ্যে। নেহার বাসায় পৌঁছে শুধু বইগুলোর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। আমার বাসায় এসে নেহাকে জিজ্ঞেস করলাম, আপু তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি তোকে যে কলেজে পড়ি সেই কলেজে ভর্তি করে দেব। ঠিক আছে ভাইয়া, তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে আবার কি বলবো? এটা আমার বাসা, আর আমার বাবা কয়েক মাস আগে মারা গেছে। আর আমি এবার অনার্স 3য় বর্ষে। আমার নাম হলো শাহিদ হাসান শাহি। তুই আমাকে তুই বলবি। আর শোন, বিকেলে তোকে নিয়ে শপিং মলে যাব। আচ্ছা ভাইয়া। আমি রুমে এসে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেলাম। দুপুরে নেহাটাকে ঘুম ভাঙলো। ভাইয়া, আই ভাইয়া ওঠ। হ্যাঁ আপু, তুই যা, আমি উঠতেছি। ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহাকে ডেকে নিয়ে গিয়ে আমার হাতে তুলে ডিনার করালাম। বিকেলে নেহাকে নিয়ে শপিং মলে গেলাম। নেহার জন্য প্রয়োজনীয় কাপড় আর খেলার জন্য কিছু কাপড় নিলাম। নিয়ে বাসায় আসলাম। নেহাকে নিয়ে ঘোরাফেরা করে কয়েকদিন কাটিয়ে দিলাম, যাতে ওর মনটা ফ্রেশ হয়। এভাবে চলে গেল 1 মাস। নেহা এখন পুরোপুরি সুস্থ। আর কয়েকদিন আগে খালাকে এসে তার ছেলে নিয়ে গেছে। খালা এখন তার ছেলের কাছেই থাকে। আজকে নেহাকে কলেজে ভর্তি করে দিলাম। নেহা কিছু বন্ধু বানিয়ে নিল। তারপরে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম। পরের দিন 2 ভাই বোন একসাথে কলেজে গেলাম। নেহা ওর বন্ধুদের কাছে চলে গেল, আর আমি আমার বন্ধুদের কাছে গেলাম। আমার আপু বেশ ভালো একটা স্টুডেন্ট। আপুকে রাতে পড়ানো, খাইয়ে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, আর এদিকে আমার অফিস দেখাশোনা করা, এসব করতে আরও 1 বছর কেটে গেল। নেহা এবার ইন্টার 2nd ইয়ারে, আর আমি অনার্স ফাইনাল ইয়ারে। আমার আপু ভালো ছাত্রী হয়, এবার ফার্স্ট হয়েছে। পরীক্ষার পর কলেজ ছুটি দিল। ছুটিটা ভালোই কাটলো। 2 ভাই বোন ঘোরাফেরা করে। কাল থেকে কলেজ শুরু। রাতে 2 ভাই বোন একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আর এখন বয়সে কাজ করে দিয়ে যায়। আপু করতে চেয়েছিল, কিন্তু আমি করতে দেইনি। নিত্যদিনের ন্যায় সকাল উঠে নেহাকে নিয়ে কলেজে গেলাম। নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার বন্ধুদের কাছে গেলাম। বন্ধুদের কাছে যেতেই ইকবাল হলো আমার বন্ধু, আরও আছে সাকিব আর রিয়াদ। তারা বলল, জাহিদ দোস্ত, কলেজে নাকি একটা ইংলিশ ম্যাম জয়েন করবে। শালা, তোর তো শুধু মেয়েদের কথা। কোথায় নতুন ম্যাডাম জয়েন করবে, কোথায় নতুন ম্যাডাম প্রাইভেট পড়াবে, এসব। ছেলেটা কেবল আসিল,
কেমন আছে তা জিজ্ঞাসা না করে তিনি শুরু করেছেন ম্যাডামের কথা। রিয়াদের কথা শুনে আমরা হেসে দিলাম, আর ইকবাল শুধু রাগে ফুসতেছে। দোস্ত এবার বাদ দে। ইকবাল, নতুন ম্যাডামের ম্যারিড নাকি আনম্যারিড রে? আমি কেমন করে বলবো? সরি রে দোস্ত, রাগ করিস না প্লিজ। তুই রাগ করলে আজকে আমাদের খাওয়াবে কে? মানে? শালা মানে বুঝিস না? আজকে তোর খাওয়ানো তারিখ। ভাই, আজকে আমার কাছে টাকা নেই, আজকে আমি পারবো না রে। পারবি না বললে তো আমরা শুনবো না। তুই এর আগে আমার থেকে জোর করে খাইয়েছিলি। ভাই, তোরা বোঝার চেষ্টা কর। কেন, কোনো বোঝাবুঝি নেই? খাওয়াবি নাকি? তোর গার্লফ্রেন্ডকে উল্টাপাল্টা কিছু বলতে হবে? না না না, তোকে কিছু বলতে হবে না, আমি রাজি আছি ভাই। শালা, তোরা বন্ধু নাকি শত্রু? এই তো গুড বাই, যা ভাবিস চল। এরপরে আমরা 4 জন মিলে ক্যান্টিনে গেলাম। যাওয়ার পরে 3 জন ইচ্ছে মতো খেলাম। ইকবাল তো নিজের টাকায় বেশি খাবে না। খাওয়াতে শেষ করে টেবিল থেকে উঠতেই দেখি নেহা আর কয়েকটা বান্ধবী ক্যান্টিনে আসতেছে। আমি বললাম, আপু তুই এখানে কি খাবি? ভাইয়া ফুচকা খেতে মন চাইলো, তাই আসলাম। আচ্ছা, তোর আগে টেবিলে বসে পড়, আমি অর্ডার করতেছি। না ভাইয়া, তুই যা, আমরা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর এটা নিয়ে রাখ। নেহার হাতে কিছু টাকা দিয়ে আসলাম। 4 জন মিলে ক্লাসে গেলাম। ক্লাস শুরু হতে পিয়ন এসে বললেন, এই ক্লাসে শেষে প্রিন্সিপাল স্যার আমাদের নাকি হলরুমে যেতে বলেছে। ক্লাস শেষ করে আমরা সবাই কলেজের হলরুমে গেলাম। গিয়ে দেখি প্রিন্সিপাল স্যার এখনও আসেনি। আসলে আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী, প্রায় 250 জন। এই জন্য স্যার আমাদের হলরুমে ডাকলেন। যাই হোক, আমরা আমাদের আসনে বসে গেলাম। একটু পর স্যার আসলেন। আমরা সকলে সালাম দিলাম। স্যার সালামে জবাব দিয়ে বলতে লাগলেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে আমাদের কলেজে একটা ইংলিশ টিচার জয়েন করবে। আমাদের এই কলেজের নীতি অনুযায়ী যদি কোনো টিচার জয়েন করে তাহলে আমরা সেই টিচারকে একটা অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা জানাই। এবারও এটার ব্যতিক্রম হবে না। জি স্যার। কবে জয়েন করবে স্যার? আগামী 22 তারিখে কলেজে একটা প্রোগ্রাম আছে, আর সেদিন তোমাদের নতুন টিচার জয়েন করবেন। তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, তোমরা হলে এই কলেজের সিনিয়র, সকল কিছু করার দায়িত্ব তোমাদেরই থাকে। এক কথায় তোমরা এই কলেজটাকে মাতিয়ে রাখো। আর এইবারের যে অনুষ্ঠান হবে তার আয়োজন কিন্তু তোমাদেরকেই করতে হবে। ঠিক আছে স্যার। এই অনুষ্ঠানে সকল কিছুর দায়িত্ব থাকবে তোমাদের ক্লাসের ফার্স্ট বয় সাইদ হাসান স্যারের উপর। আর আমি আশা করি সে এই কাজে কোনো অবহেলা করবে না। সাইদ হাসান, দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার বললেন, তোমার কি এই কাজে কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই। গুড। আজকে 18 তারিখ, আর বাকি 3 দিন যা করার ভালোভাবে করবে। তাহলে তোমরা যাও। আর সাইদ, তুমি আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার। আমরা সবাই হল রুমে থেকে বের হয়ে গেলাম। সব ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, আসো। আমি রুমের ভিতরে গেলাম। স্যার আমাকে বললেন, সাইদ শোনো, তোমাকে কিন্তু সব দায়িত্ব দেওয়া হয়েছে। জি স্যার। আমি তোমাকে কিছু কথা বলি, আর এইভাবে এই অনুষ্ঠানের সকল কিছু প্রস্তুত করবে। ঠিক আছে স্যার। এরপরে প্রিন্সিপাল স্যার আমাকে কিছু কথা বললেন, যেগুলো করলে অনুষ্ঠানটি ভালোভাবে প্রদর্শিত হবে। স্যারের রুম থেকে বের হয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। এরপর নেহাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলাম, আর সেটা নিজ হাতে নেহাকে তুলে খাওয়ালাম। এটা আমার প্রতিদিনের কলেজ শেষের ডিউটি আর কি। প্রতিদিন কলেজ ছুটি শেষে নেহাকে নিজ হাতে ফুচকা খাওয়াই। এতে আমার খুব ভালো লাগে। এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করে না, কারণ সবাই জানে আমরা ভাই বোন। যাই হোক, আমার আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম। নেহাও নামাজ পড়ে 2 ভাই বোন একসাথে লাঞ্চ করতে বসলাম। আমি আমার আপুকে তুলে খাইয়ে দিচ্ছি, আর আপু আমাকে তুলে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসরে নামাজ পড়ে আপুর রুমে গেলাম। গিয়ে দেখি আপু নামাজ পড়তেছে। এরপর 2 জনে হালকা নাস্তা করে আব্বুর গাড়ি নিয়ে বের হলাম এতিমখানায়। আর হ্যাঁ, আমি একটা এতিমখানা তৈরি করেছি, আর সেটা আজ থেকে প্রায় 8-9 মাস আগে। এতিমখানা তৈরি করার আগে আমি নেহা দুজনে বিকেলে দিয়ে ঘুরতে গিয়েছিলাম একটা লেকের পাড়ে। সেখান থেকে ফিরে আসতে রাত প্রায় 9টা বেজে গিয়েছিল। আর তখন ছিল শীতকাল। শীতকালে রাত 9টা মানে অনেক রাত। বাইক নিয়ে আসতেছি, হঠাৎ নজর পড়লো কয়েকটা পথ শিশুর উপর। আমি বাইক নদীর কাছে গেলাম। বয়স হতে পারে 6-7 এরকম হবে। রাস্তার ধারে শুয়ে আছে আর শীতে কাঁপতেছে। যাদের কাছে একটা করে পাতলা কাপড় আছে, তাদের গায়ের সাথে অনেরা লেপটে আছে, তবুও তারা শীতের সঙ্গে পেরে উঠতে পারছে না। পাশে একটা বাচ্চাকে দেখে চমকে উঠছিলাম, কারণ তার গায়ে কোনো কাপড় ছিল না, শুধু পরনে যেটা ছিল সেটাই আছে। একে তো ছোট বাচ্চাটা থেকে 5 বছর হবে, তারপরে গায়ে কিছু নেই, আমার পছন্দ শীত, যার ফলে কাঁপতেছে। এটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার গায়ে জ্যাকেট খুলে বাচ্চাটাকে পরিয়ে দিয়ে সেখান থেকে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে ডিনার করার সময় নেহাকে বললাম,
নেহা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত ভাইয়া? এই পথ শিশুদের জন্য একটা এতিমখানা তৈরি করতে চাই। এই তো ভালো সিদ্ধান্ত। তারপর এতিমখানা তৈরির উদ্যোগ নেই, আর আল্লাহর রহমতে সেটাতে সফলও হই। ওই পথ শিশুগুলো মোট 40 জন ছেলে মেয়ে আছে আমার এই এতিমখানায়। যাই হোক, নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম। গাড়ি থেকে নেমে চকলেটের বক্সটা হাতে নিয়ে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে আমার মেয়ে মিম দৌড়ে এসে আমার কোলে উঠে বসলো। বাবুই, তুমি এতে তো? হ্যাঁ মামুনি, আমি এসেছি। আমার জন্য তিন তো আমার আম্মুর জন্য চকলেট এনেছি। সত্যি? আমার তন্দর বাবা। আন্নি, তুমি কেমন আছো? ভালো আছি। আমার আম্মুটা কেমন আছে? আমিও ভালো আছি। আম্মু, তোমার ভাই আপু তো ডেকে নিয়ে আসো। আচ্ছা বাবা। মিম ওদের ডাকতে চলে গেল। অবাক হওয়ার কিছুই নেই। মিম আমার মেয়েটা নিয়ে 8-9 মাস আগে একটা বোরকা পরা হিজাব পরা মহিলা এসে এই বাচ্চাকে এখানে নিয়ে আসে। এই মহিলাটির কোনো কথা না বলে বাচ্চাটিকে আমার কোলে দিয়ে চলে যায়। বাচ্চাটি ছিল খুব সুন্দর। তখন তার বয়স ছিল 4 মাসের মতো। সে আমার কোলে ঘুমোতো, আর তখন আমি এখানে বেশি সময় থাকতাম। যাই হোক, বাচ্চাটির প্রতি আমার এক প্রকার মায়া জন্মে। আস্তে আস্তে বাচ্চাটি বড় হয়, আর তার নাম রাখি মিম। সে ছোটোবেলা থেকে আমাকে বাবাই বলে ডাকে, আর নেহাকে আম্মু না বলে আন্নি আন্টি বলে ডাকে। তার কথা শুনলে আমার প্রাণ জুড়ে যায়। সেজন্য আমি এখানে দিনে 2 থেকে 3 বার আসি। রাতে সে মিমকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই। আর এই এতিমখানাটা আমার বাসার পাশেই। একটু পর মিম সবাইকে খাবার জন্য ডেকে নিয়ে আসলো। ওরা সবাই ছাদে খেলতে গিয়েছে। মিম এসে আমার কোলে বসলো। দারুণ চাচাকে আমার গাড়িতে যে বিরিয়ানি ছিল তা নিয়ে আসতে বললাম। দারুণ চাচা বিরিয়ানি নিয়ে আসার পরে সবাইকে 1 প্যাকেট করে দিলাম। নেহা অন্য ছোট বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, আর অমুল মিমকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ওদের সবাইকে 5টি করে চকলেট দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে খালা ওদের দেখাশোনা করে তাদের সাথে কথা বলে মিমকে নিয়ে আমার বাসায় আসার জন্য গাড়ির কাছে আসলাম। মিমকে আজ আমার বাড়িতে রাখবো। মাঝে মাঝেই আমার বাসায় নিয়ে যাই। বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে যেতেই হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আসলো। এরপরে আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখে আমি একটা রুমে শুয়ে আছি। রুমটা আমার কাছে অপরিচিত মনে হলো। চারপাশে তাকিয়ে বুঝলাম এটা হাসপাতালের রুম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখিয়ে বুঝতে পারলাম সকাল হয়েছে। আবার কিছু শহরে পাখি যেমন কাক ইত্যাদি পাখিও ডাকতেছে। আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখি দুজন আমারই 2 হাত ধরে শুয়ে আছে। তারা হলো নেহা আর মিম। আমি একটু নড়ে উঠতেই নেহা জেগে গেল। আমার দিকে তাকিয়ে আমাকে জোরে জোরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, এই পাগলি বোন, কাঁদছিস কেন? নেহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, ভাইয়া, তুমি ছাড়াই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো? কি নিয়ে বাঁচবো? আল্লাহর রহমতে আমার কিছুই হবে না বোন। আমরা দুজনের কথায় আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়লো। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা